নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। আয়ুর্বেদ অত্যন্ত প্রাচীন একটি ভারতীয় চিকিৎসা পদ্ধতি, যে পদ্ধতির মধ্যে রয়েছে আপনার যে কোনো শারীরিক সমস্যার সমাধান। আর এই পরম্পরাকে যারা বহন করে নিয়ে চলেছেন তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা। প্রত্যেকটা মুহূর্তেই ডাক্তারবাবুরা যখনই লাইভ অনুষ্ঠানে আসছেন তখনই কিন্তু বোঝানোর চেষ্টা করছেন যে যদি আমরা আয়ুর্বেদকে সাথে নিয়ে পাশে নিয়ে আগামী পরবর্তী জীবনটা চলতে পারি তাহলে কিন্তু আমরা অনেকটাই রোগ মুক্তির দিক থেকে এগিয়ে থাকব। আজকে দিনে দাঁড়িয়ে 8 থেকে 80 প্রত্যেকটা মানুষই কিন্তু ব্যথাজনিত সমস্যার সম্মুখীন হচ্ছেন। কোনো না কোনো ব্যথা কোনো না কোনো মানুষের কিন্তু রয়েই যাচ্ছে কিংবা নতুন করে উৎপত্তি হচ্ছে, যে কোনো ব্যথাই হোক না কেন। আর আপনারা প্রত্যেকেই জানেন কিন্তু ব্যথা কিন্তু কোনো ধরনের কোনো রোগ নয়, আপনার যে কোনো শারীরিক সমস্যারই একটা সূত্রপাত মাত্র। তার থেকেই কিন্তু আপনাদের ব্যথাটা প্রথম সৃষ্টি হয় আর তারপরেই কিন্তু শারীরিক সমস্যাটা আপনার দেখা দেয়। কিন্তু এই শারীরিক সমস্যা কিংবা ব্যথাজনিত সমস্যা এত কিন্তু দিন দিন কেন বেড়ে যাচ্ছে, কি কারণে বেড়ে যাচ্ছে, আমরা কিন্তু তারই সদুত্তর খুঁজবো। এবং যিনি খুব সুন্দরভাবে আমাদেরকে কথাগুলো বলে দিতে পারেন তিনি হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস ভাদুড়ী। আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আমরা আরো একবার স্বাগত জানিয়ে নেব সেই মানুষটিকে, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস ভাদুড়ীকে। স্যার অনেক স্বাগত আজকের এই অনুষ্ঠানে। নমস্কার স্যার, আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু যারা 8 থেকে 80 প্রত্যেকটা মানুষই কোনো না কোনো শারীরিক সমস্যা, বেসিক্যালি ব্যথাজনিত সমস্যার মধ্যে কিন্তু সম্মুখীন হচ্ছি। কিন্তু এই ব্যথাজনিত সমস্যা এত ডে বাই ডে কেন একটু ইনক্রিজ হচ্ছে, যদি একটু দর্শকদেরকে বলেন ব্যথা কি সত্যি সত্যি ইনক্রিজ হচ্ছে নাকি কোনো শারীরিক সমস্যার সূত্রপাত, যদি একটু বিস্তারিত বলেন। দেখুন, মেন ব্যাপারটা হলো এই যেটা আপনি প্রথমে বলছিলেন যে ব্যথা কিন্তু কোনো রোগ নয়, এটা একটা সিমটম। তার পিছনে কিছু কারণ থাকে যার জন্য কোনো একটা শরীরের অঙ্গে বা একটা পার্টে আমাদের ব্যথাটা আমরা অনুভব করি। এর মধ্যে আমরা যে ব্যথাগুলো সবসময় অতিরিক্ত মাত্রায় দেখি বা ক্রনিক পেইন যেগুলো দেখতে পাই সেটা হচ্ছে আমাদের জয়েন্ট পেইন কিন্তু খুব বেশি একটা আজকাল দেখা দিচ্ছে। সেটা কি কি পেইন আমরা দেখতে পারি একটু যদি আমি বলি তাহলে দেখুন, প্রথম হচ্ছে আমাদের যে মেরুদণ্ডের হাড়টা, আমাদের যে ভার্টিব্রাল কলাম বলা হয়, যে পিঠের যে শিরদাঁড়ার হাড়, সেটা আমাদের শুরু হচ্ছে ঘাড় থেকে মাথার ঠিক নিচ থেকে এবং তারপর একদম কোমরের নিচ অবধি আমাদের ওটা কিন্তু চলে গেছে। ঠিক আছে, এর বিভিন্ন আলাদা আলাদা এক একটা অংশের এক একটা নাম রয়েছে। এখানে অনেকগুলো ছোট ছোট কিন্তু হাড় রয়েছে। ঘাড়ের যে হাড়গুলো তার নাম হচ্ছে ওইগুলোকে আমরা বলা হচ্ছে সার্ভাইকাল স্পাইন। এবার এই সার্ভাইকাল স্পাইনে কিন্তু আমাদের একটা প্রবলেম হয়, যেটা আমরা ব্যথাজনিত রোগ বলি, সেটা হচ্ছে আমাদের সার্ভাইকাল স্পন্ডেলোসিস। এর বিভিন্ন সিমটম হয় বা বিভিন্ন ক্ষয়ক্ষতি হয় স্পন্ডেলোসিসটা হলে। তারপরে আমরা আরেকটা দেখি কোমরের যে হাড়ের মধ্যে হয়, সেটা লাম্বার স্পন্ডেলোসিস। এবার পুরোটা হাড় ধরেও অনেক সময় হয়, সেখানে বিভিন্ন রকম হয়। কখনো ধরুন বলছি আমরা স্কোলিওসিস হচ্ছে, মানে ওটার হাড়টা বেঁকে যাচ্ছে, কখনো লোডোসিস হচ্ছে, কখনো কাইফোসিস হচ্ছে, এরকম আলাদা আলাদা নাম দেয়া হচ্ছে যে আমাদের এই যে কলামটা বা ভার্টিব্রাল কলাম বা আমাদের যে মেরুদণ্ডের হাড় যেটা, সেটা যে আকৃতি নিচ্ছে সেই আকৃতি অনুযায়ী সেগুলোকে নাম দেওয়া হচ্ছে। এর মেন এফেক্টটা কিভাবে হয়, এই যে হাড়গুলো তার কিছু কিছু সময় দেখা যায় সেখানে ক্ষয় হয়েছে, কিছু কিছু সময় দেখা যায় যে দুটো হাড়ের মধ্যে গ্যাপটা কমে গেছে, অনেক সময় দেখা যায় এই হাড়গুলোর মাঝখানে মাঝখানে একটা কুশন মতো আছে, মানে একটা স্পঞ্জের কুশন যেমনি হয় ওরকম আছে, যাতে একটা হাড় আর একটা হাড়ের সাথে ঘষা না লাগে। সেইটা সরে যায়, সরে গিয়ে বেরিয়ে আসে কখনো ওই জায়গার থেকে, অরিজিনাল জায়গার থেকে, সেখানে এসে নার্ভকে চাপা দিতে থাকে। অনেক সময় দেখা যায় যে হাড়গুলো ক্ষয়ে গেছে, আবার সেখান থেকে এক্সট্রা করে গ্রোথ বের হচ্ছে। এরকম বিভিন্ন জিনিস দেখা যায়, যার কারণে কিন্তু আমাদের এই অংশগুলোতে আমরা ব্যথা অনুভব করি। এইভাবে করে কিন্তু আমরা এই আজকালকার দিনে দেখছি যে এই সমস্যাগুলো আমাদের মেরুদণ্ডের হাড়ে আছে। আরো জয়েন্টের ব্যথাগুলো আমরা আস্তে আস্তে আমরা আবারও আলোচনায় আসবো। ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? আমি মেচেদা থেকে সঞ্জীব দে বলছি। আচ্ছা, মেচেদা থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার এই ছোট্ট বাচ্চার একটা সমস্যা জানবো।
হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলুন। বলুন বলুন। হ্যাঁ, বলছি আমার 3.5 বছর বাচ্চা ছেলে। হুম। তো ওর ঠোঁটের মাধ্যমে কোথায় কেটে গেলে না রক্ত সহজে বন্ধ হতে চায় না। এটা কি ছোট বাচ্চার জন্য হয় না কিছু, সেই জন্য একটু ফোনটা করা। মানে এই সমস্যাটা কখন হচ্ছে আপনার ছেলের, মানে কেটে গেলেই হচ্ছে? ছেলে কোনো কেটে গেলে ওর রক্তটা সহজে বন্ধ হতে চায় না। আচ্ছা। আচ্ছা, এটা কতবার আপনি দেখেছেন জিনিসটা? হ্যাঁ, 2-3বার হয়ে গেল এরকম। মানে কি ঠোঁটে কাটলেই হচ্ছে না যে কোনো জায়গায় কেটে গেলেই হচ্ছে? না, বেশিরভাগ ঠোঁটে, আর অন্য জায়গায় একটু কম, কিন্তু ঠোঁটে বা না কানে বা নাকে এগুলো একটু বেশি হয়। আচ্ছা দেখুন, প্রথম কথা হচ্ছে যেই পার্টে আমাদের রক্তের ভেসেলগুলো বা জালিকাগুলো যত ওপর দিকে থাকে সেই জায়গায় ব্লিডিং গুলো বেশি আমরা দেখতে পাই, ঠিক আছে? এবার আপনি বলছেন যে ওটা ক্লট হতে চাইছে না, তাই তো? মানে জমাট বাঁধতে চাইছে না। এর জন্য কিন্তু আপনাকে একটা বলবো যে সেই বেবিকে নিয়ে চলে আসুন আমাদের কাছে। কারণ এটা কিন্তু একটা, যদি প্রবলেমটা খুব সাধারণ না হয় তাহলে কিন্তু একটা সিরিয়াস ব্যাপার, যেটাকে কিন্তু খুব তাড়াতাড়ি ট্রিটমেন্ট করানোর দরকার আছে, ঠিক আছে? প্লেটলেটের একটা সমস্যা অনেক সময় দেখা যায়, যার জন্য ব্লাড ক্লট হতে চায় না। আর যদি ওই সমস্যাগুলো ভগবানের কাছে প্রার্থনা করি ওগুলো না থাকুক, প্লেটলেটের সমস্যা, তাহলে কিন্তু অনেক সময় শুধু এরকম ওপর দিয়ে কেটে গেলে না, বিভিন্ন ক্ষেত্রে যদি হয়তো ব্লিডিং হওয়ার চান্সেস বেশি থাকবে। তাই এটাকে ফেলে রাখবেন না একেবারে। যদি আগে কি ডাক্তার দেখিয়েছেন এই ব্যাপারে? না না, দেখাইনি। তাহলে একবার আর দেরি করবেন না, এখন ছোট আছে তো বাচ্চাকে নিয়ে চলে আসুন, আমরা দেখে নেব। যদি কিছু টেস্ট করাতে হয় আমাদের ডাক্তারবাবুরা বলে দেবে, সেভাবে টেস্ট করিয়েও নেব কনফার্ম করার জন্য যে কি কারণে ওটা হচ্ছে। তবে ঘাবড়াবেন না, সব কিছুরই ট্রিটমেন্ট থাকে। সময় থাকতে যদি মানুষ ট্রিটমেন্ট করে সব রোগকেই কিন্তু আমরা বদলাতে পারি, মানে রোগ মুক্ত হতে পারি যে কোনো রোগের থেকেই। সময় থাকতে কিন্তু তার চিকিৎসাটা করানো খুব প্রয়োজন। তো ছোট বাচ্চা, এর এখন এখন হয়তো কেটে যাচ্ছে, এরপরে ধরুন খেলাধুলো করতে গেলেও যদি দেখা যাচ্ছে হাত পায়ে কাটছে আর ওটা ব্লিডিংটা থাকছে, অল্প ব্লাড বেরিয়ে গেলে ওটা বড় কথা নয়, কিন্তু ব্লাডটা ক্লট কেন হচ্ছে না এটা জানা কিন্তু মেন দরকার আছে। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি যে হেল্পলাইনে ফোন করার কিন্তু কোনো সময়সীমা নেই। আপনি যখনই অসুস্থ বোধ করছেন কিংবা আপনি চাইছেন আরও কিছু বিস্তারিত জানতে, কোন ডাক্তারবাবুকে কোন ক্লিনিকে পাবেন, কোন ক্লিনিকটা আপনাদের বাড়ির নিকটবর্তী হবে, তাছাড়া যাবতীয় যে কোনো কিছু তথ্য জানতে চাইলে আপনারা অবশ্যই কিন্তু হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আমরা আবারও আলোচনায় ফিরবো। স্যার, এক্ষুনি আপনি লাম্বার স্পন্ডিলাইটিসের কথা বলছিলেন, তো মানুষ কিভাবে বুঝবেন যে আমার লাম্বার স্পন্ডিলাইটিস হয়েছে না নর্মাল পেন হচ্ছে এটা? দেখুন, নর্মাল পেন বলে ওরকম কিছু হয় না। এবার স্পন্ডিলাইটিস যেটা হয় সেটা তো হাড়ের ওপরেই হয়। আরেকটা অনেক সময় আবার দেখা যায় মানুষের যে অতিরিক্ত স্ট্রেসের থেকে যে মাংসপেশির ওপরে চাপ পড়ছে অতিরিক্ত, তার সে মাংসপেশির কমজোর আছে, সেক্ষেত্রেও কিন্তু আবার ব্যথা হতে পারে, যেটা আপনি বলতে চাইছেন আর কি। ডিফারেন্সটা কিভাবে করবেন? দেখুন, আপনার লাম্বার স্পন্ডিলোসিস হয়েছে কিনা ওটার জন্য কনফার্মেশনের জন্য আপনার কি করতে হবে, একটা এক্সরে করতে হবে। এলএস স্পাইন বলে একটা লাম্বার স্পাইনের আমরা যে লাম্বোস্যাক্রাল রিজিয়নের যে একটা এক্সরে যদি করি, সেখান থেকে বোঝা যাবে যে আদৌ হাড়ের ওপরে কোনো সমস্যা রয়েছে কিনা, ঠিক আছে, ওই জায়গার হাড়ের ওপরে। তাহলে যদি সমস্যা থাকে তাহলে বেরাতে পারে যে ওখানে কি আছে, হাড় ক্ষয়ে যাচ্ছে, দুটো হাড়ের মধ্যে যে স্পেসটা সেটা কমে আসছে, বা ডিস্কটা সরে যাচ্ছে, বা ওখানে এক্সট্রা কিছু গ্রোথ আসছে, এই ব্যাপারগুলো আসতে পারে। একটা গেল। দ্বিতীয়, যদি দেখা যায় না সেগুলো ঠিক আছে কিন্তু আপনার কোমরে ব্যথা হচ্ছে, তাহলে আপনার একটু দেখতে হবে যে কোন সময় কোমরটা ব্যথা বেশি হচ্ছে। বেশি দাঁড়িয়ে কাজ করলে হচ্ছে না একভাবে বেশি বসে থাকলে হচ্ছে, এগুলো একটু নজর করলেই তাহলে বোঝা যাবে যে না, তাহলে তো এটা হাড়ের যেহেতু প্রবলেমটা নেই, তাহলে এটা মাংসপেশির ব্যথা। সেই অনুযায়ী তাহলে ট্রিটমেন্টটা হবে। যদি দেখা যায় যে হাড়ের প্রবলেম, তাহলে সেই জন্য হাড়ের ট্রিটমেন্ট যেটা করতে হবে, স্পন্ডিলোসিসের ট্রিটমেন্ট যেটা করতে হবে, সেগুলোই করা হবে। তার সাথে সাথে অনেক সময় দেখা যায় কি, অনেকে বলে একটা রেফার্ড পেইন হয়, মানে কোমর থেকে ঠিক পেছন দিক থেকে নেমে হাঁটুর নিচ দিয়ে ব্যথাটা চলে যাচ্ছে, ঠিক আছে? ওটা কি হয়, যাদের ধরুন স্পন্ডিলোসিস আছে বা ধরুন নার্ভগুলো চেপে যাচ্ছে, সেখান থেকে যে সাইটিক নার্ভ বলে একটা নার্ভ কোমরের পাশ দিয়ে যায়, সেটা পায়ের পেছন দিক দিয়ে যেতে থাকে। তো সেইটার উপরে যখনই চাপ আসে তখন সাইটিকা বলে যে ব্যথাটা, সেটা আমরা অনুভব করি বা বলি।
তো সেটাও কিন্তু একটা কনফার্মেশন যে প্রবলেমটা হাড়ে হয়েছে না মাংসপেশে হয়েছে, এটাও কিন্তু বোঝা যেতে পারে। ঠিক আছে, তো এইভাবে করে কিন্তু একটা ডায়াগনোসিস করা হয় কিছু রিপোর্টস দেখে, কিছু সিমটমস দেখে, এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট করলে কিন্তু পার্মানেন্ট একটা সলিউশন কিন্তু পাওয়া যেতে পারে আয়ুর্বেদায়। স্যার, আপনি যখন বললেন যে অনেকেই আছে যে কোমর থেকে ব্যথাটা হাঁটুর দিকে যাচ্ছে, তো অনেক ক্ষেত্রে অনেক মানুষ বলেছেন যে নি রিপ্লেসমেন্ট, একটু যদি বলেন যে একদম ডাক্তার হয়তো সাইন আপ করে দিয়েছে যে নি রিপ্লেসমেন্ট আপনাকে করতেই হবে, কিন্তু সেক্ষেত্রে কি সম্ভব যে আয়ুর্বেদিক মাধ্যমে সেই নি রিপ্লেসমেন্টটাকে আটকানো? দেখুন, নি রিপ্লেসমেন্ট ডাক্তারবাবুরা কখন বলেন, যখন দেখা যাচ্ছে যে হাড় পুরো ক্ষয়ে গেছে। ঠিক আছে, আম, মানে হাঁটুর যে জয়েন্টটা, সেখানে যে হাড়ের বিভিন্ন ধরনের হাড়গুলো থাকছে, সেই হাড়টা এতটাই ক্ষয়ে গেছে যে তার মাথাটাই নেই। ঠিক আছে, বা এতটাই বাজে হয়ে গেছে, আর কয়েকদিন পরে হয়তো ওটা ভঙ্গুর হবে, পড়ে গেলেই হয়তো ভেঙে যাবে, এরকম কন্ডিশনে। এইবার অনেকেই আছে ওটা ভয় পেয়ে যায় যে নি রিপ্লেসমেন্ট, কারণ একটা ব্যাপার রয়েছে যে যে কোনো সার্জারি যত ছোট থেকে ছোটই হোক না কেন, দেখবেন আপনাকে কি করাবে, একটা বন্ড সই করিয়ে নেয়। কেন? যাতে পরে সেই পেশেন্ট কোনো ভুল কমপ্লেন না করে, বা পেশেন্টের সাথে ডাক্তারবাবুর রিলেশন খারাপ না হয়, বা সেই হসপিটালের রিলেশন খারাপ না হয়, ভুল বোঝাবুঝি না হয়। পেশেন্টকে সব বুঝানো হয় আগে, তারপরে ওই অপারেশনটা করেন। ঠিক আছে, কিন্তু সেটা যে 100% সাকসেসফুল হবে তার কিন্তু কোনো রিটেন গ্যারেন্টি থাকে না। সেই জন্য অনেকে তার রিলেটিভ, আশেপাশে বন্ধু বান্ধবদের দেখে ভয় পেয়ে যায়, বা অনেকে অপারেশনটাকেই ভয় পায়, চুরিকাচি ভয় পায়, তখন করতে চায় না, তখন আসে আমাদের কাছে। যদি ঠিক টাইমে চলে আসে তাহলে কিন্তু মানে খুব বেশিভাবে ঠিক হয়ে যায়, যে আমাদের হাতে যাতে সময়টা থাকে, যে আমরা বা একটা লেভেল অবধি খারাপ হয়েছে, যেটা দেখুন সবারই রেজাল্ট আসবে, ভালো হবে, এবং যদি সময় থাকতে তারা চলে আসে না, তাহলে কিন্তু দেখা যাবে যে আর নি রিপ্লেসমেন্টের কন্ডিশনে সে যাবেই না, অত দূর অবধি তার এগোতেই হবে না, মানে খারাপ যাবেই না, তার আগে থেকেই কিন্তু সে তার প্রবলেমটা রিভার্স হতে থাকবে বা কন্ট্রোলড হয়ে যাবে। আর যাদের ধরুন একদম ডাক্তারবাবুরা লিখে দিয়েছে, তাদেরও কিন্তু রেজাল্ট পেয়ে যাবে, দেখা যাবে যে দীর্ঘদিন তারা উইদাউট সার্জারিতে কিন্তু নিজেদেরকে মেনটেন করতে পারছে। হ্যাঁ, সেটা যত বেশি আমাদের কথা শুনতে মেনে চলবে, যেভাবে বলবো সেটা চলাফেরা করবে, খাওয়া দাওয়া সেভাবে করবে, ওষুধ তখন দেখবেন শেষ হয়ে গেলেও দেখবেন তারা কিন্তু সুস্থ থাকছে, আর অপারেশনটা করতে হচ্ছে না। একদমই তাই। প্রত্যেকটা মুহূর্তে ডাক্তারবাবুরা যখনই লাইভে আসছেন তখনই কিন্তু বোঝানোর এটাই চেষ্টা করছেন যে আমরা যদি নিজেদের খাওয়া দাওয়া, লাইফস্টাইল এবং নিজেদের প্রতি একটু সচেতন হই, তাহলে কিন্তু অবশ্যই আমরা যে কোনো শারীরিক সমস্যা এড়িয়ে যেতে সক্ষম হব। আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি সন্দীপন দিয়ে বলছি, সাঁকরাইল থেকে। আচ্ছা, বলুন সন্দীপন বাবু, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। হুম, হ্যালো। হ্যাঁ বলুন, আপনার কি শারীরিক সমস্যা, তার সাথে আপনার বয়সটা উল্লেখ করবেন। বয়স হচ্ছে 33। 33। সমস্যা হচ্ছে যে আমার মানে মাথা যন্ত্রণা, ঘাড়ে ব্যথা হয়, মানে অনেক সময় এমন হয়ে যায় ঘাড়টা মানে নাড়াতে পারে না। এই সমস্যা আপনার কতদিন ধরে হচ্ছে? এই তো 1.5-2 মাস হয়ে গেল। আচ্ছা, মানে এর জন্য কোনো ট্রিটমেন্ট করিয়েছেন আগে? না কই। আচ্ছা শুনুন স্যার, আচ্ছা, বলছি। আপনার ঘাড়ে ব্যথা হচ্ছে এবং মাথা যন্ত্রণা হচ্ছে, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, তো এই যে ঘাড়ে যন্ত্রণা, আপনার কাজের ধরনটা একটু বলুন, কি ধরনের কাজকর্ম করেন আপনি? মানে অফিসিয়ালি কাজ করে ল্যাপটপে বসে কাজ করতে হয়। আচ্ছা, ল্যাপটপে বসে, মানে আহ, ঘাড় নিচু করে কাজটাই বেশি করতে হচ্ছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা দেখুন, এটা প্রথমে কথা বলছি যে আমি যে বলছিলাম যে ঘাড়ের হাড়গুলো তাদের শেপ বদলে যায়, তো তার বিভিন্ন নাম আছে। এই স্পন্ডেলোসিস হলেও কিন্তু দেখা যাচ্ছে, সার্ভাইকাল স্পন্ডেলোসিসেও কিন্তু তার ঘাড়ের শেপটা বদলে যায় হাড়গুলোর, মানে যেরকম তাদের বক্রতাটা থাকতে হবে, যেভাবে তার কার্ভটা থাকতে হবে, সেই কার্ভটা যখনই আপনি সামনের দিকে ঝুঁকে বেশি বেশি কাজ করবেন, দিনের পর দিন কাজ করবেন, ঘন্টার পর ঘন্টা কাজ করবেন, দেখবেন ঘাড়ে স্টিফনেস আসা শুরু করবে। কারণ আজকাল বেশিরভাগ লোকেই কিন্তু ব্যায়াম ট্যায়াম করে না, ঠিক আছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করে না, এবং স্টিফনেস আসার সাথে সাথে কি হচ্ছে, ঘাড়ের শেপটা চেঞ্জ হচ্ছে। যখনই চেঞ্জ হবে আপনার কিন্তু ব্যথা শুরু হবে, কারণ যেটা নর্মাল থাকছে তখন কিন্তু একটা সুন্দর ওখান দিয়ে একটা পাইপের মানে ফুটোর মতো জায়গা আছে, সেখান দিয়ে আমাদের স্পাইনাল কর্ডটা চলে যাচ্ছে, স্পাইনাল কর্ডটা বিভিন্নভাবে ব্রাঞ্চ হয়ে হয়ে নার্ভ হচ্ছে, নার্ভটা এক একটা জায়গায় যাচ্ছে। যেই ওটা আপনার কার্ভটা চেঞ্জ হয়ে গেল, আপনার নার্ভের উপরে কিন্তু চাপ পড়ার চান্সেস অনেক বেড়ে যায়। যখনই ওটা হবে
তখন কিন্তু আপনার ব্যথাটা শুরু হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে। এবং অনেক সময় এতটাই ব্যথা হয় যে মানুষ ভাবে যেন আমার ঘাড় থেকে ওপর দিকে ব্যথাটা চলে যাচ্ছে, এতটা এরকম কিন্তু ফিল হয়। আরেকটা কি হয়, এরকম সার্ভাইকাল স্পন্ডাইলোসিস, যেটা স্পন্ডাইলাইটিস বলি, এরকম কন্ডিশন অতিরিক্ত মাত্রায় যখন বেড়ে যাচ্ছে, তখন কি দেখা যায়? দেখা যায় যে তার মাথা ঘোরাবে, বমি বমি ভাব লাগবে, অনেক তো এতটা সিভিয়ার হয়ে যায় যে শুয়ে পড়তে হয় বিছানায়, নাহলে পড়ে যাবে, এরকমও কন্ডিশন হয়। তো এগুলো থেকে কিন্তু যদি আপনি রেহাই পেতে চান, প্রথম কথা বলবো যত তাড়াতাড়ি সম্ভব তার ট্রিটমেন্ট করতে হবে। আমাদের কাছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে তার খুব সুন্দর ট্রিটমেন্ট আছে, আয়ুর্বেদিক মেডিসিন এবং আয়ুর্বেদিক পঞ্চকর্মার দ্বারা এই ট্রিটমেন্টগুলো করা যাবে আমাদের এখানে। তাতে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি রিলিফ পাবেন এবং আস্তে আস্তে ওই জিনিসটাকে আপনি সারিয়ে তুলতে পারবেন। তার পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে, যদি আপনি এখন ঠিক মতো না করেন, তাহলে যত বয়স বাড়বে আপনার কিন্তু হাড় আরো দুর্বল হতে থাকবে, আর কিন্তু রোগটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। যে কোনো সময় কিন্তু আপনারা এই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতেই পারেন। আর শুধুমাত্র আপনাদের জন্য এই মুহূর্তে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস আপনারা পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্সডাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুর, হাওড়াবাসীরা পাচ্ছেন দাসনগর, বেলুর, শিবপুর এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। তাছাড়াও কিন্তু আপনারা এই মুহূর্তে দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আসানসোলবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, কাকদ্বীপবাসীরাও কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, মেচেদাবাসীরা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আবারও রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, মেদিনীপুরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বাঁকুড়াবাসীরা কিন্তু আবারও পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বোলপুরবাসীরা পাচ্ছেন ডক্টর এস ভাদুড়িকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বর্ধমানবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, কোচবিহারবাসীরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হলদিয়াবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, হেরিয়াবাসীরাও কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, বনগাঁতে পাচ্ছেন ডক্টর এস ভাদুড়িকে, রামনগর নতুন চেম্বার সেখানে কিন্তু আপনারা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, ক্যানিংয়ে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে এবং আগরতলাবাসীরা কিন্তু ডক্টর বি শর্মা অথবা এন ভট্টাচার্যকে পাচ্ছেন। কোন ডাক্তারবাবুকে আপনারা কখন পাবেন, কোন সময় পাবেন, এগুলো একটু বিস্তারিত জানতে আপনাদের কিন্তু অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা আছে একটু কাইন্ডলি আপনারা যোগাযোগ করে নেবেন যে কখন পাবেন বি শর্মাকে কিংবা কখন পাবেন ডাক্তারবাবু এন ভট্টাচার্যকে। তাছাড়া কিন্তু পুরুলিয়াতে পাবেন ডক্টর এ হালদারকে, শিলচরে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুড়িকে, ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, গৌহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, জামশেদপুরে কিন্তু আবারও পাচ্ছেন ডক্টর এস ভাদুড়িকে। প্রত্যেকটা মুহূর্তে শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু প্রত্যেকটা ক্লিনিকে, গ্রাম থেকে শহর, শহর থেকে জেলার বিভিন্ন প্রান্তে কিন্তু ডাক্তারবাবুরা ছুটে যাচ্ছেন আপনাদের জন্যই, যাতে আপনারা আগামী পরবর্তী জীবনটা খুব সুন্দরভাবে কাটাতে পারেন। দেখুন, শরীর থাকলে শরীর কিন্তু অসুস্থ হবে, কিন্তু আমরা কখনোই চাই না আপনি অসুস্থ থাকুন কিংবা প্রত্যেকটা দিন প্রতিনিয়ত আপনি ট্যাবলেট কনজিউম করুন। কিন্তু শরীর যখন অসুস্থ হবে তখন তো একটা নির্ভরযোগ্য হাত চাই। আপনি চিরজীবনই যে ট্যাবলেট কনজিউম করবেন সেটা কিন্তু কখনোই কাম্য নয়। আপনি যদি খুব অল্প সময়ের মধ্যেই সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পান তাহলে তো কোনো কথাই নেই। আর যারা এই কাজটা সত্যি সত্যি খুব সুন্দরভাবে যত্ন করে গুছিয়ে করছেন তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা। আপনারা প্রত্যেকেই জানেন যে এখানে যারা ডাক্তারবাবুরা ট্রিটমেন্ট করেন তারা কিন্তু রিপোর্ট বেস টাইম বাউন্ড ট্রিটমেন্টই করে থাকেন, যাতে আপনাদের কোনো রকম শারীরিক সমস্যায় লং টাইম প্রসেস না হয়ে থাকে, যাতে আপনারা খুব অল্প সময়ের মধ্যেই সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পান। তার জন্যই কিন্তু ডাক্তারবাবুরা অঙ্গীকারবদ্ধ। আমরা আবারও আলোচনায় ফিরবো, ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? আমি খড়গপুর থেকে চন্দন দে বলছি। একটু জোরে বলবেন, কে বলছেন? খড়গপুর থেকে চন্দন দে বলছি। আচ্ছা বলুন চন্দন বাবু, কার সম্বন্ধে জানবেন? নিজের সম্বন্ধে। নিজের সম্বন্ধে। আচ্ছা বলুন, আপনার কি শারীরিক সমস্যা, আর তার সাথে একটু বয়সটা উল্লেখ করবেন। আমার বয়স হচ্ছে 42। কত? 42 42 বছর। আচ্ছা বলুন, আপনার কি শারীরিক সমস্যা?
আমার যা কিছু খেলে অ্যাসিডি হয়ে যায় প্রচুর। অ্যাসিডিটির সমস্যা, আচ্ছা এটা কতদিন ধরে হচ্ছে? হয়ে গেল মাস 6 মতো। মাস 6 মতন অ্যাসিডিটির সমস্যা হচ্ছে। শুনুন স্যার বলছেন। আচ্ছা, আপনার পায়খানা পরিষ্কার হয়? মাঝে মাঝে হয় না। মাঝে মাঝে ঠিক মতো হয় না, তাই তো? হ্যাঁ, আচ্ছা, আর একটা কথা বলুন, আপনার খাবারের ধরন কেমন, মানে কি বেশি খাওয়া হয় আর কি? রিচ রান্না একটু বেশি হয়। রিচ রান্না বেশি হয়, তাই তো? হ্যাঁ, দেখুন, সবচেয়ে বড় কথা দুটোই প্রবলেম আপনার আছে, যে খাওয়ার ধরনটাও ঠিক নেই, আরেকটা হচ্ছে আপনার পায়খানাটাও পরিষ্কার হয় না। যখনই আপনার পায়খানা পরিষ্কার না হবে, শরীরের মধ্যে যখন পায়খানাটা থাকবে বেশি বেশি, তখন কিন্তু আপনার গ্যাস হবে, প্রথম কথা। তার সাথে সাথে এই যে আপনি খাবারগুলো খাচ্ছেন তার মধ্যে অ্যাসিডের মাত্রাটা বেশি তৈরি হয় পেটের ভিতরে। এমনিতেই পেটের ভিতরে অ্যাসিড থাকে, যেটা আমাদের খাদ্য খাবারকে হজম করতে সাহায্য করে। এবার সেটা কিন্তু একটা ভগবান মানে নির্দিষ্ট করে দিয়েছে, ব্যালেন্স করে কতটুক দরকার। কিন্তু যখনই আপনি এই রিচ খাবারগুলো খাবেন, মানে স্পাইসি, অয়েলি, ফ্রাইড, অতিরিক্ত মাত্রা খেতে থাকবেন, আপনার পেটে কিন্তু অ্যাসিডটা বাড়তে থাকবে। এই দুটো মিলিয়েই কিন্তু আপনার প্রবলেমটা হচ্ছে। তাহলে আপনার করণীয় কি? প্রথম কথা, আপনার খাদ্যর ধরনটা চেঞ্জ করতে হবে। খাদ্যের ধরনের মধ্যে শাকসবজিটা বেশি করে আনতে হবে। কেন? তাহলে আপনার পায়খানাটাও পরিষ্কার হবে। জলের পরিমাণ বাড়াতে হবে। তার সাথে সাথে আরেকটা যেটা করবেন, রেগুলার একটা ফিক্সড টাইম করে নেবেন পটি করার জন্য। দেখবেন ওই টাইমটা ঠিক এলেই কিছুদিন পর থেকে আপনার বেগে চলে আসবে। তাহলে পায়খানা পরিষ্কার হলে গ্যাস হবে না, আর খাদ্য খাবার যদি ঠিক করে দেন অ্যাসিডের মাত্রা বাড়বে না, অটোমেটিক আপনি কিন্তু সুস্থ হবেন। যদি দেখছেন অল্প দিন এগুলো অভ্যাসগুলো পরিবর্তন করেও কোনো ভালো রেজাল্ট পাচ্ছেন না, তাহলে বুঝতে হবে হয়তো আপনার লিভার ফাংশনটাও ঠিক নেই। সেসবের জন্য কিন্তু আপনি একবার আমাদের কাছে আসবেন, আমাদের ডাক্তারবাবুরা দেখে ট্রিটমেন্ট চালু করবে, যে আপনার জন্য কিভাবে ট্রিটমেন্ট করলে আপনি কমপ্লিটলি সুস্থ হতে পারেন। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। আমরা আবারও আলোচনায় ফিরবো। স্যার, এই ফোনটার সূত্র ধরে একটু জিজ্ঞেস করবো যে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু অনেকেই বলছেন হজমজনিত সমস্যা হচ্ছে, তো এটা কি শুধুমাত্র খাওয়া দাওয়ার জন্যই হচ্ছে নাকি অন্য কোনো কারণও রয়েছে যে আমরা কোনো কিছুই ডাইজেস্ট করতে পারছি না আজকের দিনে? যদি একটু বলেন। হ্যাঁ, দেখুন, প্রথম কথা হচ্ছে খাবার তো একটা বড় ফ্যাক্টর, যেটা এইমাত্র আলোচনা করছিলাম। তার পাশাপাশি হচ্ছে আমাদের লাইফস্টাইল। লাইফস্টাইল কিন্তু একটা খাবারের পরেই একটা বড় ফ্যাক্টর। শুধু খাবার আপনি খেয়ে গেলেন, ভালো খাবার খেলেন, আর লাইফস্টাইল ঠিক নেই, তাহলে কিন্তু আপনি সুস্থ হতে পারবেন না, বা এই প্রবলেমগুলোর জন্য সারা জীবনই আপনি ওষুধ খেয়ে যাবেন। যেটা আমাদের কাছে কেউ এসে বলে যে হ্যাঁ আপনি কোনো ওষুধ খান? না, আমি কোনো ওষুধ খাই না। আচ্ছা, আমরা জিজ্ঞাসা করার পর কিছু কথা বলতে বলতে হঠাৎ সে বলে উঠলো, হ্যাঁ আমি একটা অ্যান্টাসিড খাই। অ্যান্টাসিড মানে অ্যান্টাসিডটাকে সে ওষুধই ভাবছে না, ভুলে গেছে। কতদিন ধরে খাচ্ছেন? কেউ বলে 20 বছর, কেউ বলে 15 বছর, কেউ বলে 10 বছর, এরকম আলাদা আলাদা কিন্তু আমরা শুনতে পাই আলাদা আলাদা পেশেন্টের কাছ থেকে। মানে এটাকে তার ডেইলি রুটিনের মধ্যে নিয়ে নিয়েছে। একদম। তার যে কি বিশাল ক্ষতি হচ্ছে, তার জন্য সে ওটা কোনোদিন ছাড়ার কথা ভাবতেই পারে না। তার জন্য সে এটা ওষুধ যে খাচ্ছে সেটাই ভুলে গেছে। একদম তো তাই। এইটা কিন্তু মারাত্মকভাবে ক্ষতি করে। তো প্রথমে আমাদের কি করতে হবে? লাইফস্টাইলটাকে ঠিক করতে হবে। লাইফস্টাইলের মধ্যে আমাদের খাদ্য খাবার হ্যাবিটটা কি করব সেগুলোও থাকবে। তার পাশাপাশি হচ্ছে আমার ঘুম ঠিক হলো কিনা সেটা দেখতে হবে। কারণ ঘুমোলে আমাদের যত ক্ষয়ক্ষতিগুলো হয়, সঠিক টাইমে ঘুমোলে সেই ক্ষয়ক্ষতিগুলো রিপেয়ার করে এবং আমাদের মেটাবলিজমটাকেও ঠিক করে, মানে হজম যে প্রক্রিয়াটা সেটাকেও ঠিক করে। তার পাশাপাশি এটা আমাদের মাথায় রাখতে হবে, আমাদের যাতে স্ট্রেসটা না থাকে বেশি, মানসিক চাপটা যাতে কম থাকে, যেটা আমি ম্যানেজ করতে পারবো। না হলে কি হবে, আমার মানসিক চাপ যদি অতিরিক্ত বাড়ে তাহলেও কিন্তু হজমের ব্যাঘাত ঘটবে, কারণ হরমোনগুলো কিন্তু চেঞ্জ হতে থাকে। তারপরে আরেকটা জিনিস দেখতে হবে যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, মানে দৈনন্দিন যে আমি কাজকর্ম করছি তার মধ্যে আমার কায়িক পরিশ্রম যেটা বলি সেটা থাকতে হবে। ধরুন একজন আছে, সে মাঠে কাজ করেন, ঠিক আছে, আমাদের অনেক পেশেন্ট আসেন যারা মাঠে কাজ করেন। সে কিন্তু একটা কায়িক পরিশ্রম করছে, যথেষ্ট পরিশ্রম করছে। সে মাঠে ধরুন সারাদিনে 4-5 ঘন্টা ধরুন মাঠের মধ্যে কাজ করছে। তার আবার প্রবলেম নিয়ে আসছে কেন? তার হচ্ছে দেখা গেছে হয়তো তার পটিটা ক্লিয়ার হচ্ছে না, অথবা খাদ্য খাবারের ধরনটা ঠিক নেই। কোনো না কোনো একটা প্রবলেম তার আছেই, যেটার জন্য কিন্তু ওই সমস্যাটা দেখা দিয়েছে। আবার অনেকে আছে যে 10 ঘন্টা, 8 ঘন্টা, 12 ঘন্টা কি করছে, সে কাজের মধ্যে থাকছে কোথায়? শুধু চেয়ারে বসে, এসি রুমে সে চেয়ারে বসে থাকছে, কম্পিউটার নিয়ে কাজ করছে, সারাক্ষণ ফোন নিয়ে ঘাঁটতে হচ্ছে।
ঘর থেকে মানে চেম্বার থেকে বেরিয়ে তারপরে সে গাড়ি ধরছে, সেটাও এসি, বাড়িতে যাচ্ছে, বাড়িতে গিয়ে এসি চালিয়ে বসে পড়ছে বা নিজের কাজকর্ম করছে। এই যে একেবারে কাজ মানে কায়িক পরিশ্রম না হওয়া, কারণ সেরকম ব্যক্তিদের মানে কাজের চাপও অনেক বেশি থাকে, এবং একটা টাইমে মানুষের দেখেছি, আমি এত বছরের অভিজ্ঞতায় দেখেছি যে মানুষের একটা না অলস ভাবও চলে আসে অতিরিক্ত পরিশ্রম করে। তখন অনেকেই আছে তার ইচ্ছে আছে কিন্তু চেষ্টাটা নেই, যে আমি একটু এক্সারসাইজ করব, কেউ জিমে যেতে পারলে জিমে যায়, বা একটু মর্নিং ওয়াকই করব, বা শুধু ঘরে বসে একটু প্রাণায়াম করব, কিছু যোগাভ্যাস করব। এই ব্যাপারগুলোর জন্য যে একটা ইচ্ছে, সেটাই কিন্তু নষ্ট হয়ে যায়। তো এগুলোকে আমাদের কিন্তু নষ্ট করলে চলবে না। আমাদের রেগুলার, আমরা অনেককেই দেখতে পাই আজকাল সোশ্যাল মিডিয়াতে, দেখবেন কেউ 90 বছর বেঁচেছে, কেউ 100 বছর বেঁচেছে। এমনি এমনি হয়নি। আগে তো প্রথম কথা খাদ্য খাবার অনেক পিওর ছিল, এত পেস্টিসাইড, এত মানে চাষবাসের মধ্যে যেসব কেমিক্যালস দেওয়া হয় এইসব ছিল না। এখন যেহেতু আছে আমরা বিষ খাচ্ছি, তাই কিছু কিছু নিয়ম আমাদের করতে হবে যাতে আমাদের শরীরের মধ্যে ওই বিষগুলো অতিরিক্ত মাত্রায় না জমতে পারে, টক্সিনটা অতিরিক্ত মাত্রায় না জমতে পারে। আর এর জন্য কিন্তু আয়ুর্বেদ আছে। আয়ুর্বেদের যদি হাত ধরে আমরা চলি, বডিকে কিন্তু আমরা শোধন করতে পারি, মানে পিওর, মানে যেখানে কোনো বিষাক্ত কিছু শরীরের ভিতরে থাকবে না। আর সেগুলো যদি আমরা রেগুলার করতে পারি, মাঝে মাঝেই একজন সুস্থ ব্যক্তিও করতে পারে। কিভাবে? পঞ্চকর্মার মাধ্যমে। তাহলে দেখবেন আপনার কিন্তু চট করে কোনো রোগ আসছে না নতুন করে, আর যে রোগগুলো আছে সেটাকেও কিন্তু আস্তে আস্তে আপনি কমিয়ে আনতে পারছেন। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা কিন্তু অত্যন্ত আধুনিক আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিতেই আপনার যে কোনো শারীরিক সমস্যারই সমাধান করে থাকে। আর এই যে শারীরিক সমস্যার সমাধান হচ্ছে, মানুষ যে সত্যি সত্যি উপকৃত হচ্ছেন আয়ুর্বেদকে পাশে নিয়ে, আয়ুর্বেদকে সাথে নিয়ে, তা ডাক্তারের পরামর্শে আমরা কিন্তু এই মুহূর্তে দেখে নেব তারই একটা ঝলক। নাম? আমার নাম মান্তু বিশ্বাস হালদার। আপনি কোথা থেকে বলছেন? আমি মঙ্গলগঞ্জ নীলকুঠি বিভূতিভূষণ অভয়ারণ্য ওই কাপাসাটি গ্রাম থেকে আচ্ছা, এসেছি। আপনি এনবিবি তে কোন চেম্বারে দেখাচ্ছেন? আমি বনগা চেম্বার থেকে ট্রিটমেন্ট করাচ্ছি। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার আর্থারাইটিস ছিল, ভীষণ হাই লেভেলের ছিল। তো এখন তো প্রথমে আমি চলতেই পারতাম না, মানে বিছানার চাদরটা যে টেনে গায়ে দেবো সেই ক্ষমতাটা আমার আঙুলের ছিল না, হাঁটতেও পারতাম না, খাবারটা যে হাতটা তুলে আমি মুখ পর্যন্ত আনবো সেই ক্ষমতাটাও আমার ছিল না। আচ্ছা, এনবিবি তে ট্রিটমেন্ট করে এখন আপনি কেমন আছেন? এখন তো হেঁটে চলে বেড়াচ্ছি। আমার আগের লাইফটা যেমন ছিল অনেকটা আমি সেই জায়গাটায় ফিরে এসেছি। তো এটা তো পাবো আমি প্রথমে ভাবতেই পারিনি, আমার কাছে অবিশ্বাস্য যেটাও সম্ভব হয়। আচ্ছা, আপনি যে এই সমস্যা থেকে উদ্ধার হয়েছেন, তো পরবর্তী পেশেন্টদের জন্য আপনি কি বলতে চান? পরবর্তী পেশেন্টদের জন্য আমি বলবো আপনারা অবশ্যই আসুন, এখানে ট্রিটমেন্ট করান এবং বিশ্বাসের সাথে চলুন। তাহলে আপনারা অবশ্যই রেস্কিউ হবেন সব রোগ থেকে। আপনার নাম? মান্তু বিশ্বাস হালদার। নাম? গোপাল চন্দ্র দাস, কোথায় বাড়ি আপনার? বালতিতে। কি সমস্যা হয়েছিল আপনার? প্রথমে হয়েছিল জন্ডিস, তারপরে এখন পেটে জল জমে, আর একটু অনেক দিন আছে। পেটে যে জলটা জমেছিল, ডাক্তারবাবুর মেডিসিন খেয়ে এখন আপনি কেমন আছেন? যথেষ্ট ভালো আছে, আর মাংসপিণ্ড যেটা পেটে হয়েছিল সেটা এখন কেমন আছে? আর তুলনায় অনেক কমেছে। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি এখন অনেকটাই সুস্থ আছেন, তাই তো? নাম? যোগেন্দ্র কর, কোথায় বাড়ি আপনার? ধর্মতলা। কি হয়েছিল আপনার? আমার আমার অনেক প্রবলেম, যন্ত্রণা, লড়তে চড়তে পারতাম না, খাওয়ার প্রবলেম। কতদিন ধরে আপনি রোগটা? 10 বছর। 10 বছর। আগে কোনো ডাক্তার দেখিয়েছিলেন? ডাক্তার দেখিয়েছি, সব টেস্ট করিয়েছি, কোন রকম সুরাহা বা ভালো হয়েছিলেন? না। ডাক্তার বলে দিয়েছিল, হাড়ে ডাক্তারকেও দেখিয়েছি, বলে দিয়েছিল এখন এত বেশ হয়ে গেছে 79। এই বয়সে আপনার ঠিক হওয়ার নয়, হ্যাঁ, এটা আপনাকে ওই বলে দিয়েছে। যন্ত্রণা ওষুধ দিত, ক্যালসিয়াম দিত, ওতে যা। আর বাথরুমে প্রবলেম ছিল, আচ্ছা জ্বর হয়ে যেত 103-4। আচ্ছা। খাটে উপরে আমি লড়তে চড়তে পারতাম না, বাথরুম পর্যন্ত যেতে পারতাম না। তারপর আপনি ডক্টর শর্মার কাছে এসেছিলেন। হ্যাঁ, আপনি ডক্টর শর্মার কাছে কতদিন চিকিৎসা করছেন? এই 2-2.5 মাস।
2 মাস। হ্যাঁ। এই 2 মাসে ডক্টর শর্মার ট্রিটমেন্টে এখন আপনি কেমন আছেন? আমি বলিও নি জাদুকরে আছে। জাদুকর? জাদু। কেন ডাক্তারবাবু, কি জাদুকর? জাদুঘর আমার মতন আমি একদম হাত এমনি করতে পারছিলাম না, আচ্ছা, হাত তুলতে পারতেন না? হাত পা পুরো সেটা যেরকম যন্ত্রণা, রক্ত আচ্ছা। নেই, হাঁটা চলাও করতে পারতেন না? না হাঁটা চালা পা তুলতে পারতাম না। আচ্ছা, এখন আপনি তাহলে ডক্টর শর্মার ট্রিটমেন্টে সুস্থ আছেন। অনেক আর আপনার যে হাঁটা চলার প্রবলেম ছিল, এখন সে প্রবলেমটা মিটে গেছে? মিটে গেছে বলে একটুখানা, যেরকম 20 থেকে 19 আমি ঠিক মানে আছে। আগের থেকে হাঁটা চলাটা ভালো হয়েছে আপনার? অনেক অনেক ভালো হয়েছে। অনেক। তাহলে এখন আপনি সুস্থ আছেন? হ্যাঁ, সুস্থ আছি। আপনার নাম? আমার নাম বিভাস নস্কর, কোথায় বাড়ি আপনার? আমার জগদীশপুর, হাওড়া। কি হয়েছিল আপনার? আমার সুগার, গা হাতের যন্ত্রণা, কোমরের ব্যথা এইসব ছিল। আচ্ছা। এখন সুগারটা এখন পুরো কতদিন ধরে সুগারে ভুগছেন? 18 থেকে 20 বছর। 18 থেকে 20 বছর। এর আগে কোথায় ট্রিটমেন্ট করিয়েছেন? পিজিতে করেছি এবং মেডিকেলে করেছি। আচ্ছা, এই রোগটার কোনো সুরাহা পেয়েছিলেন? হালকা হালকা মানে ওষুধ খেলে ভালো থাকতেন ওষুধ আবার? খেলে ভালো হতো, আবার আচ্ছা, আরম্ভ হয়ে যেত। ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? এখন প্রায় 2 মাসের ওপর। 2 মাসে। এখন আপনি সুগারটা কিরাম আছেন? সুগারটা চলে গেছে। সুগার আপনার কমপ্লিট কিওর আছে, তাই তো? হ্যাঁ। নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমাদের লাইফটা ভীষণই ফাস্ট। 8 থেকে 80 প্রত্যেকটা মানুষকেই কিন্তু অনেকটা সময় আমাদেরকে বাইরে কাটাতে হচ্ছে, এবং বাইরে থাকার ফলে আমাদের খাওয়া দাওয়াও কিন্তু অনেকটা নির্ভরশীল বাইরের খাবারের উপরই। তাই এই বাইরের খাবারগুলো আমাদের কনজিউম করতে করতেই কিন্তু একটা সময় আপনি প্রত্যেকেই দেখতে পাচ্ছি যে আমাদের শারীরিক সমস্যা দিন দিন কিন্তু অবনতি হয়েই যাচ্ছে। আমরা কোনো না কোনো একটা কারণের হয়তো সম্মুখীন হয়েই যাচ্ছি। আর আজকের দিনে যেটা বেশি দেখা যাচ্ছে সেটা হচ্ছে মধুমেহ কিংবা ডায়াবেটিসের মতন সমস্যা। এই ডায়াবেটিসের মতন সমস্যা কিন্তু শুধুমাত্র এখনকার দিনে বয়স্কদের মধ্যেই কিন্তু আটকে নেই, অনেক ইয়াং জেনারেশন কিংবা বাচ্চাদের মধ্যেও কিন্তু এই ডায়াবেটিস জনিত সমস্যা দেখা যাচ্ছে। দেখুন, বড়রা তো কোনো কারণে কন্ট্রোল করে নিতেই পারে, কিন্তু বাচ্চা কিংবা ইয়াং জেনারেশনের পক্ষে কখনোই সম্ভব না ডায়াবেটিসের মতন কোনো রকম সংক্রমণ কিছুকে আটকে রাখা কিংবা তার এগেনস্টে খাওয়া দাওয়াগুলোকে আটকে রাখবে। কিন্তু তার তো পরিপ্রেক্ষিতে কিংবা তার বিপরীতে একটা কিছু আমাদের দরকার, একদমই তাই, যেটা আপনাকে সুস্থ স্বাভাবিক জীবন দিতে পারে। আর সেখানেই হচ্ছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন যদি আপনি আয়ুর্বেদকে সাথে নেন, আয়ুর্বেদকে পাশে নেন, তাহলে হয়তো এই ডায়াবেটিসের মতন সংক্রমণ যে রোগগুলো আপনার জীবনে ছড়াচ্ছে কিংবা আপনার শরীরের মধ্যে বাসা বাঁধছে সেগুলোর থেকে একটু আমরা প্রতিহত করতে পারি। আমাদের তো এটাই কাম্য, যাতে আমরা আগামী পরবর্তী জীবনটা খুব সুন্দরভাবে কাটাতে পারি, একদম সুস্থ স্বাভাবিকভাবে। তো চলুন আজকের এই অনুষ্ঠান শুরু করার আগে আমরা আরো একবার স্বাগত জানিয়ে নেব এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস ভাদুরীকে। স্যার, অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। নমস্কার। স্যার, আজকের দিনে দাঁড়িয়ে যেহেতু অনেকটা সময় আমাদেরকে বাইরে কাটাতে হচ্ছে, তো বাইরের খাওয়া দাওয়াও ডেফিনেটলি আমাদেরকে কনজিউম করতে হচ্ছে। আর সেই খাবার খেতে খেতে আমরা দেখতে পাচ্ছি ভেতর থেকে আমরা যথেষ্ট উইক হয়ে পড়ছি। আর তার মধ্যে থেকেই একটা দেখা যাচ্ছে ডায়াবেটিস জনিত সমস্যা। মানে এখন এটা শুধু বার্ধক্যজনিত সমস্যাই আমরা বলবো না, খুব ইয়াং জেনারেশনের মধ্যেও কিন্তু ডায়াবেটিস জনিত সমস্যা দেখা দিচ্ছে। তো এটা কেন হচ্ছে কিংবা অ্যাকচুয়ালি ডায়াবেটিসটা কি, যদি একটু দর্শকদেরকে জানান। দেখুন, আমাদের যে কোনো কাজকর্ম করি, আমাদের ধরুন শরীরের যে কোনো কাজকর্ম করি, তার জন্য তো একটা এনার্জি দরকার হয়। এই এনার্জিটা কোত্থেকে আসে আমাদের শরীরে? যে আমরা খাদ্য খাবার খাই তার থেকে আসে। এবার আমরা যে শর্করা, কার্বোহাইড্রেট খাই, শর্করা জাতীয় যে খাবারগুলো কেমন, সেগুলো কি? ধরুন চালের কিছু খাবার, তারপরে ধরুন আটার কিছু খাবার, জোয়ার বাজরার এই ধরনের এই সব খাবারগুলো থেকেই কিন্তু আমরা মেইন আমাদের এনার্জিটা সবচেয়ে বেশি পাই। কারণ এই কার্বোহাইড্রেটের মাত্রাটাই কিন্তু আমাদের খাদ্যে বেশি থাকে। ঠিক আছে, একটা যদি ব্যালেন্স ডায়েট নিই একজন সুস্থ ব্যক্তির জন্য, সেখানে কিন্তু আমার 60%, আমি যে প্লেটটা নেব তার 60% আমরা কি নিই? এই কার্বোহাইড্রেটটা নিই। তারপরে আর যে 40% আছে সেখানের মধ্যে আমরা 30% নেই প্রোটিন, আর 10% আমার ফ্যাট বা অয়েল, যেটাই বলি। এটা হচ্ছে আমাদের খাবারের একটা ধরন। এইবার
আমি ধরুন খাদ্য খাবারগুলো এমন খাচ্ছি যেখানে কার্বোহাইড্রেটটা অতিরিক্ত মাত্রায় খাচ্ছি, কিন্তু আমার সেটা খরচা হচ্ছে না। এই যে এনার্জি লাগে বললাম, এবার যতটুকু এনার্জি আমার সারাদিনে খরচা হচ্ছে তার থেকে বেশি ক্যালোরি আমি খাচ্ছি, মানে ওটা কতটা আমি খাচ্ছি সেইটা ক্যালোরিতে আমাদের মাপা হয়, ঠিক আছে? সেটা বেশি ক্যালোরির খাবার আমি খেয়ে ফেলছি, শর্করা জাতীয় খাবারগুলো, মানে ভাত, রুটি, এই ধরনের জিনিসগুলো। তখন ওটা কোথায় যাবে? এবার ওখান থেকে কি হয়, সুগার তৈরি হয় বা গ্লুকোজ তৈরি হয়। সেই গ্লুকোজটা কোথায় যায়? হজমের প্রক্রিয়ার মাধ্যমে তারপরে আমাদের চলে যায় হচ্ছে ব্লাডে। এবার যখন ব্লাডে চলে যায়, তো ব্লাড হচ্ছে কি একটা, ওটা ট্রান্সপোর্টের কাজ করে, মানে বয়ে নিয়ে যায়, প্রত্যেকটা কোষের কাছাকাছি করে ওইটা বয়ে নিয়ে যায়। এবার যখনই এই ব্লাডটা নিয়ে যাচ্ছে, সুগারটা ব্লাডের মধ্যে চলে যাচ্ছে, আমাদের একটা অর্গান আছে প্যানক্রিয়াস, ঠিক আছে? প্যানক্রিয়াসের কিছু সেল আছে, বিটা সেল বলা হয়। সেই বিটা সেল থেকে একটা কি বলবো, ইনসুলিন বলে নামে একটা পদার্থ বেরায়, যেটার কাজ হচ্ছে এই যে সুগার মলিকুলগুলো যেটা ব্লাডের মধ্যে আছে, চিনি জাতীয় যে বলছি বা গ্লুকোজ আছে, সেগুলোকে ধরে ধরে নিয়ে কোষের সামনে নিয়ে যায়। কোষ তখন কি করে, নিজের দরজাটা খুলে যায়, আর ওর টপ করে ইনসুলিনটা কি করে, ওই চিনিটাকে ভেতরে ফেলে দেয়। এবার ভেতরে গিয়ে ওটা রান্না হয়, ঠিক আছে? কোষের মধ্যে ওটা রান্না হয়ে এনার্জি তৈরি করে, এবং ওই এনার্জিটার মাধ্যমেই কিন্তু আমরা যে কোনো কাজকর্ম করতে পারি, মাসেলের মুভমেন্ট করতে পারি, সবকিছুই হয়। এবার ধরুন আমরা একটা কথা শুনি যে যারা ধরুন ইনসুলিন নিচ্ছে বা সুগার খাচ্ছে, তারা যদি ঠিক মতো ডাক্তার না দেখিয়ে নিজের মতো করে করতে চায়, অনেক সময় কি হয় যে সুগার ফল করে যায়, এবং অনেক সময় যদি বেশি ফল করে যায় মানুষ কিন্তু অজ্ঞান হয়ে যেতে পারে বা মারাও যেতে পারে। এগুলো কিন্তু আমরা শুনেছি, কারণ ওই ওষুধগুলোতে কি থাকে, বাইরে থেকে ইনসুলিন দেওয়া হয় যাদের সুগারের প্রবলেম আছে বা ডায়াবেটিসের প্রবলেম আছে। তো মাত্রা বেশি হয়ে গেলে কি হবে, সুগারের মাত্রা এতই কমে যাবে ব্লাডের থেকে যে শরীর আর চলবে না, কারণ এনার্জি পাবে না, তো ঠিক আছে? তো এই যে প্রবলেমটা, এই যখন ব্লাডের মধ্যে সুগারটা বেড়ে যায় তখন আমরা ওটাকে বলি ডায়াবেটিস। এবার কেন বাড়ে, বা কারণ হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, টাইপ 1 ডায়াবেটিসে দেখা যায় যে আমাদের যে প্যানক্রিয়াস তার কোষগুলোই নষ্ট হয়ে গেছে। আবার আরেকটা দেখা যায় টাইপ 2 ডায়াবেটিস, যেটা আজকাল সবচেয়ে বেশি মাত্রায় দেখা যায়, লাইফস্টাইল ডিজিজ বলা হচ্ছে, ক্রনিক ডিজিজ বলা হচ্ছে, এবং সেটা আজকাল ইয়াং 30 যারা বয়স তাদেরকেও দেখা যাচ্ছে, আবার যারা 40, 50, 60 বছর তাদেরও দেখা যাচ্ছে। কারণ হচ্ছে আমাদের যে প্যানক্রিয়াসের ক্ষমতাটা সেটা কমে যাচ্ছে, কারণ ওটা এফেক্ট হচ্ছে, ক্ষতি হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। যে ধরনের খাদ্য খাবার আমরা খাচ্ছি তার থেকে ওটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবার যখনই আমরা সুগার জাতীয় খাবারগুলো বেশি খাচ্ছি, শরীর চাইছে কি বেশি করে ইনসুলিন তৈরি করি, ওই ক্ষমতা অল্প তাকে জোর করে করে ইনসুলিন তৈরি করাচ্ছে, আরো জিনিসটা ড্যামেজ হচ্ছে। তাতে প্রবলেম কি হচ্ছে, দুটো, একটা হচ্ছে ইনসাফিসিয়েন্ট ইনসুলিন হচ্ছে, যতটা দরকার ততটা হচ্ছে না, বা হলেও পরে সেটা কার্যকরী হচ্ছে না। তার মানে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে গেছে, মানে কাজ করতে পারছে না ঠিক মতো, মানে ওই কোষের সামনে গিয়ে দরজাগুলোকে খোলাতে পারছে না। যেমনি আলিবাবায় পড়েছি না, চিচিং ফাক, একটা প্রম্পট দিলে ওটা খুলে যেত, তারপরে চোরগুলো যাচ্ছে ভেতরে। সেম জিনিস কিন্তু এখানে হচ্ছে, ওই দরজাটা খোলার জন্য ইনসুলিনটাকে লাগবে, তাহলেই চিনিটা ভেতরে ঢুকতে পারবে, না হলে হবে না। এবার যখন ও কাজ না করতে পারে, অটোমেটিক কি হয়, ব্লাডের মধ্যে চিনিগুলো ঘুরে বেড়ায়। তখন যখন আমরা টেস্ট করে দেখি যে ব্লাড সুগার লেভেল অনেক হাই আছে। তো এটা হচ্ছে আমাদের একটা সাধারণভাবে বোঝালাম যে কিভাবে ডায়াবেটিসটা হয় বা ডায়াবেটিস কেন। এর সাথে সাথে কিন্তু লিভারেরও অনেক ফাংশন আছে, যে লিভার কতটা চিনি ছাড়বে, কখন ছাড়বে, কি করবে। এবং আরো কিছু দেখবেন, যখন যাদের এই সুগারগুলো হয় তারা অনেকেই দেখবেন খুব ক্লান্ত হয়ে যায় তাড়াতাড়ি, কারণ ওই যে এনার্জিটা পাচ্ছে না, ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে গেছে, এনার্জি পাচ্ছে না, তার জন্য তারা দুর্বল হয়। এবার খাদ্য পুষ্টি না পেলে কি হবে, শরীর না পেলে কি হবে, অটোমেটিক সে আস্তে আস্তে রোগা হতে থাকবে, উইক হতে থাকবে। একদমই। আমরা আবার আলোচনায় ফিরবো, ইতিমধ্যে একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি বাপন মন্ডল বলছি হাওড়া থেকে। আচ্ছা বলুন বাপন বাবু, কার সম্বন্ধে জানবেন? আমার ভাইপোর সম্বন্ধে জানো। আচ্ছা, ভাইপোর নাম বলবেন এবং ভাইপোর কি শারীরিক সমস্যা বলবেন।
ভাইবার সমস্যা হচ্ছে চোখে, মানে 4 মাস হয়েছে তো চোখে জল কাটছে। এবার চোখ দিয়ে জল কাটছে, আচ্ছা। তোমাকে দেখানো যায় ডাক্তার, কিন্তু সেভাবে সলভ হচ্ছে না। ডাক্তার বলছে যে এখানে মাসাজ করতে বলছে, আর কিছু ছেড়ে দিয়েছে, সেটা সলভ হচ্ছে না। আপনার ভাইপোর বয়স কত? বয়স বলতে 4 মাসে পড়েছে। 4 মাস, 4 মাত্র মাসে 4 পড়েছে। মাসে, আচ্ছা। চোখ দিয়ে জল কাটছে, ওর কি ঠান্ডা লেগেছে খুব? ঠান্ডা লাগছে এইভাবে তো, মানে 2-3 মাস তো রিভিউ দেখানো হচ্ছে। এবার মাস ডাক্তার বলছে মাস্ক করতে, মাস্কটা ঠিকঠাক হলো, কিন্তু সেভাবে কাটছে না রে। আচ্ছা, মাস্ক পরাতে বলেছে ডাক্তারবাবু? মানে চোখে যে সাইডে মাসাজ করতে বলছে। মাসাজ করতে বলেছে? হ্যাঁ হ্যাঁ চোখের পাশে মাসাজ করতে বলেছে, ওগুলো করেছেন? হ্যাঁ, ওগুলো করা হচ্ছে, কিন্তু তার সত্ত্বেও ঠিকঠাক হচ্ছে না, জলটা কাটছে। আচ্ছা, যখন আপনার ওটা করে হয়নি, তাহলে একটা কাজ করুন, প্রচন্ড ছোট বাচ্চা, তাকে একবার হ্যাঁ, দেখতে হবে, তাকে নিয়ে আসতে হবে, ঠিক আছে? আর সারাদিন ওর কি কি করে, কিভাবে চলে, মানে সিমটম কি হয়, কখন কাঁদে বা কখন চোখ দিয়ে জলটা বেশি পড়ে, কোনো খাবার খেলে পড়ে কিনা, মানে মায়ের দুধ খাচ্ছে, কোনো খাবার খাবার পরে হচ্ছে কিনা, বা ঘুম থেকে ওঠার পর হচ্ছে কিনা, এগুলো একটু নজর রাখবেন আর একবার নিয়ে আসবেন আমাদের কাছে। তারপরে দেখার পর বোঝা যাবে যে ওকে কোনো ট্রিটমেন্ট দেওয়ার প্রয়োজন আছে কিনা, না একটা সাধারণ সমস্যা এটা। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 98302355 অথবা 27 নাম্বারে। এই নাম্বারটাই হচ্ছে আপনাদের কিন্তু জীবনের সুস্থতার চাবিকাঠি। আপনাদের আশেপাশে এরকম হয়তো বহু মানুষ রয়েছেন যারা হয়তো অনেক দিন ধরে শারীরিক সমস্যার কারণে অনেকভাবেই অসুস্থ, অনেক ডাক্তার দেখিয়েছেন, কিন্তু আলটিমেটলি নেট ফল জিরো। আর এখানেই কিন্তু সাফল্য এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের। ডাক্তারবাবুরা যখনই চিকিৎসা করতে যাচ্ছেন কোনো ব্যক্তির, তখনই কিন্তু তারা আগেই জিজ্ঞেস করছেন যে রুটটা কোথায়। তারা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে এটাই জানতে চাইছেন যে আপনার শারীরিক যে সমস্যাটা হচ্ছে তার রুট কজটা। কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে কোনো শারীরিক সমস্যার রুট কজ যদি ঠিকঠাক মতন করে জানা না থাকে, কিংবা সেই রুট কজ যদি আপনার ঠিকঠাক মতন রিপেয়ার করা না হয়ে থাকে, আপনাদের শারীরিক সমস্যা কিন্তু বারবার ঘুরে ফিরে আসতে পারে। আর এখানেই কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের জয়। আমরা আবারও আলোচনায় ফিরবো। স্যার, আপনি এক্ষুনি বলছিলেন টাইপ 2 ডায়াবেটিস, এরকম অনেক মিথ রয়েছে এখনকার দিনে যে অনেকেই মনে করেন টাইপ 2 ডায়াবেটিস হয়ে গেছে তাহলে হয়তো নন কিউরেবল। এটা কি সত্যি সত্যি তাই, নাকি এটা মানে আয়ুর্বেদিক পদ্ধতিতে ট্রিটমেন্টের মাধ্যমে চিকিৎসা করলে মানুষ সুস্থ হতে পারে? যদি একটু দর্শকদের বলেন। একদম, আমাদের কাছে কিন্তু অনেক এরকম পেশেন্ট এসছে যাদের ডায়াবেটিস আছে, টাইপ 2 ডায়াবেটিস আছে, তারা অনেক বছর ধরে ওষুধ খাচ্ছে, কেউ 10 বছর 15 বছর অনেক অনেক বছর ধরে ওষুধ খাচ্ছে। প্রথমে হয়তো তারা বড়ি খেত, ট্যাবলেট খেত, তারপরে আস্তে আস্তে ট্যাবলেটের মাত্রা বেড়েছে, তারপরে আস্তে আস্তে ইনসুলিন ইনজেকশন নিচ্ছে, কিন্তু আলটিমেটলি রোগটা কিন্তু সারেনি। কারণ কি, প্রত্যেকটা ব্যাপারে কি হচ্ছে, ইনসুলিন বাইরের থেকে দেওয়া হচ্ছে, যেখান থেকে ন্যাচারালি ইনসুলিন তৈরি হয় সেটা ঠিক করা হচ্ছে না, লাইফস্টাইল ঠিক করা হচ্ছে না, ঠিক আছে? তার জন্য কিন্তু কার্যকরী হচ্ছে না যে রোগটা সেরে যাবে। কিন্তু আমি বলবো আজকালকার দিনে আয়ুর্বেদে কিন্তু তার পদ্ধতি আছে যার মাধ্যমে আপনার কিন্তু এই টাইপ 2 ডায়াবেটিসটাকে রিভার্স করা যাবে, ঠিক আছে? অবশ্যই একটাই কথা বলবো যে সঠিক টাইমে আসবেন এবং একটা ট্রিটমেন্টটা যখন করবেন খুব সিরিয়াসলি শ্রদ্ধা নিয়ে করবেন ট্রিটমেন্টটা। কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মানুষ যখন সব হারিয়ে ফেলে, সব নষ্ট করে ফেলে নিজের শরীরের, তারপরে শেষ চেষ্টা হিসেবে আয়ুর্বেদকে ধরে। এটা কিন্তু খুব ভুল, আর এটা হওয়াটা উচিত না। কারণ হচ্ছে আয়ুর্বেদ ভারতবর্ষের প্রাচীনতম চিকিৎসা পদ্ধতি। একটা কথা ভাবুন তো, আজকে মডার্ন সায়েন্স এসছে, মডার্ন মেডিসিন এসছে, ইমার্জেন্সির জন্য সেটা খুব প্রয়োজন। ইমার্জেন্সি তৎক্ষণাৎ একটা কিন্তু কিওর যদি না করা যায় বা সেই সিচুয়েশনটাকে হ্যান্ডেল না করা যায়, তাহলে হয়তো কারো মৃত্যুও হতে পারে, সেটা সঠিক। কিন্তু লাইফস্টাইল যদি আপনার ঠিক করতে চান বা একটা যদি সুস্থ জীবন যাপন করতে চান, সুস্থ জীবন ফিরে পেতে চান, তাহলে কিন্তু আয়ুর্বেদকে নিতেই হবে। আপনি যে কথাটা বলছিলাম, হাজার হাজার বছর আগে যখন মডার্ন সায়েন্সের বা মডার্ন মেডিসিনের কোনো সৃষ্টি হয়নি, তখন মানুষ বেঁচে থাকতেন না, তখন মানুষের রোগও হতো, তার চিকিৎসাও ছিল। রাজা মহারাজাদের কাছে বৈদ্য থাকতো, কবিরাজ থাকতো, তারা কি করতো? তারা তো চিকিৎসাই করতো। সেই চিকিৎসার মাধ্যমে সেই ব্যক্তি সুস্থও হতেন, আবার নিজের শক্তি ফিরে পেতেন, নিজের ক্ষমতা ফিরে পেতেন, এবং তারা রাজত্ব চালাতেন। আমি রাজা দিয়েই একটা যা উদাহরণ দিলাম, কারণ
যারা যোদ্ধা হন তারা কিন্তু খুব শারীরিকভাবেও মানসিকভাবে শক্তিশালী হন। তাহলে তাদেরকে যদি সারিয়ে তুলতে পারা গেছে, তাহলে এমনি সাধারণ মানুষকেও সারিয়ে তুলতে পারা গেছে আয়ুর্বেদের মাধ্যমে, প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে। তো সেটাকে ভুলে গেলেও চলবে না, বা সেটাকে অবহেলা করলে ক্ষতি। আজকালকার দিনে দেখবেন ভারতবর্ষের বাইরে বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিতে আয়ুর্বেদের চর্চা কিন্তু খুব বেশি মাত্রায় হচ্ছে। কেন হচ্ছে? সেই ব্যক্তিরা বুঝতে পেরেছে যে আয়ুর্বেদের প্রয়োজন আছে। এক একজন বড় বড় বই লিখে ফেলছে আয়ুর্বেদের উপরে, বিদেশি রাইটাররা। কেন লিখছে? তারা এটা নিয়ে রিসার্চ করেছে, দেখেছে এই চিকিৎসা পদ্ধতি মানুষের কোনো ক্ষতি না করে মানুষকে কিন্তু সুস্থ করতে পারে। এবং কোথা থেকে সুস্থ করতে পারে? শুধু সিমটম থেকে না, মানুষের রুট কজ, যেই কজের কারণে সেই রোগটা দেখছে বা সেই সিমটমটা এসছে, সেই রুট কজটাকে কিন্তু সারিয়ে তুলতে পারে। একদমই তাই। প্রত্যেকটা মুহূর্তে যখনই ডাক্তারবাবুরা লাইভে আসছেন তখনই কিন্তু এটাই আমাদের বোঝানোর চেষ্টা করছেন যে আয়ুর্বেদকে সঙ্গে নিয়ে, সাথে নিয়ে আমরা কি সুন্দর পরবর্তী জীবনটা এগিয়ে যেতেই পারেন। দেখুন, আয়ুর্বেদ মানেই কিন্তু একদম প্রাকৃতিক উপাদান, প্রকৃতির মধ্যে যেসব গুণাবলীগুলো রয়েছে, যেসব গাছগাছড়াগুলো রয়েছে, সেই সব দিয়েই কিন্তু আপনার যে কোনো শারীরিক সমস্যার ট্রিটমেন্ট। আপনারা প্রত্যেকেই জানেন যে এই ট্রিটমেন্ট কিন্তু অত্যন্ত আধুনিক পদ্ধতিতেই আয়ুর্বেদিক চিকিৎসা করে থাকেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা। শরীর থাকলে শরীর কিন্তু অসুস্থ হবেই, সেই অসুস্থতা নিয়ে বসে থাকলে চলবে না, কিংবা ভয় পেলেও চলবে না। একটা নির্ভরযোগ্য হাত চাই, যে হাত সত্যি সত্যি পারে আপনাকে সেই অসুস্থতা থেকে তুলে আনতে, আর সেটাই হচ্ছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা। আমরা আবারও আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি কুলতলি থেকে বলছিলাম, সঞ্জয় মন্ডল। হ্যাঁ বলুন সঞ্জয় বাবু, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমি আমার বউয়ের সম্পর্কে জানবো। আপনার বইয়ের সম্পর্কে জানবেন? আচ্ছা, আপনার ওয়াইফের কি শারীরিক সমস্যা সেটা জানাবেন এবং তার সাথে বয়সটা উল্লেখ করবেন। বয়স 32। 32। আচ্ছা, এবার কি শারীরিক সমস্যা বলুন। ওর চুলগুলো অনেক কমে গেছে, চুল পড়ে যাচ্ছে। হেয়ার ফল হচ্ছে, চুল কমে গেছে। অনেক, এখন মানে চুলটা অনেক পেকে গেছে। আচ্ছা, চুল পেকেও যাচ্ছে। তো এই সমস্যা কতদিন ধরে হচ্ছে? আগে তো কম ছিল খুবই, এখন তো দেখতে পাচ্ছি 6 মাস রিসেন্টলি আরো বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, ইদানিং একটু বেড়েছে। শুনুন স্যার। আচ্ছা, ওনার যে প্রবলেমটা হচ্ছে চুল পড়ে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে, ওনার থাইরয়েডের কোনো সমস্যা আছে? কোনো পরীক্ষা করিয়েছেন কি? না, পরীক্ষা করা হয়নি। মানে জানা নেই। আচ্ছা, এটা গেল। দ্বিতীয়ত, ওনার চেহারা কেমন? মোটাটাই। তাহলে আচ্ছা, আরেকটা হচ্ছে ওনার খাদ্য খাবারের ধরনটা কি একটু বলুন। খাদ্য খাবার ধরন বলতে তো তেমন মানে সবজি তেমন কম খায়, সবজি টবজি খাওয়ার হ্যাবিট নেই। আচ্ছা, রাতে ঘুম কেমন হয়? ঘুম ঠিক আছে। আচ্ছা, এবার শুনুন, আমি বলছি। দেখুন, প্রথম কথা, শুয়ে থাকে। হ্যাঁ, খালি শুয়েই থাকে। দেখুন, আপনি যে বললেন কথাগুলো, সেই পরিপ্রেক্ষিতে আমি বলছি। অনেক সময় কি হয়, থাইরয়েডের সমস্যা থাকে, যাদের থাইরয়েডের সমস্যা থাকে তাদের মধ্যে কিন্তু এই অলস ভাবটা চলে আসে। মানে একটা ক্লান্তি, একটা ভাব থাকবে, একটু অলস। যখন হ্যাঁ, এবং যখন কি হয়, ধরুন যখন কোথাও বসে পড়লো, উঠছি, উঠবো, এই করে করে একটু ডিলে করে, শুয়ে থাকলে মনে হয় আরেকটু শুয়ে থাকি, এইগুলো কিন্তু হয়। এগুলো ইচ্ছাকৃত নয়, এটা হচ্ছে ওই থাইরয়েডের সমস্যা। হাইপোথাইরয়েডিজম যাদের হয়, থাইরয়েডটা কমে যায়, তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমগুলো হয়। ঠিক আছে? এবং তার পাশাপাশি বলবো যে যাদের থাইরয়েডের সমস্যা আছে তাদের কিন্তু চুল পড়ার একটা সমস্যা দেখা দেয়। এটা হচ্ছে একটা। আবার অনেক সময় এমন হয় যে খাদ্য খাবার যেগুলো খাচ্ছে তাদের যদি আয়রনের অভাব থাকে খাদ্য খাবারের মধ্যে, তাহলেও কিন্তু চুল পড়তে পারে। মহিলাদের ক্ষেত্রে এটা একটা বড় সমস্যা, আয়রনের ডেফিসিয়েন্সি। ফেরেটিন বলে একটা টেস্ট করা হয় ব্লাড, তাতে বোঝা যায় যে ইসের মাত্রাটা কতটুকু আছে। ঠিক আছে? তার সাথে সাথে ধরুন মানসিক চাপ তো থাকেই। এই সবগুলো মিলিয়ে কিন্তু দেখতে হয় যে একজনের চুলটা কেন পড়ছে। চুল যদি পড়তে থাকে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এর ট্রিটমেন্ট করতে হয়। না হলে কি হয়, খুব চুল পড়ার সমস্যাটা কিন্তু যত তাড়াতাড়ি বাড়বে এবং চুল নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি, চুলের গোড়া খুব তাড়াতাড়ি নষ্ট হয়, পুরুষ মহিলা সবার ক্ষেত্রে। তার জন্য চুলের প্রবলেম থাকলে ফেলে রাখবেন না বেশি দিন,
ঠিক আছে, আপনার স্কিনে একটু কালো হয়ে গেছে, আপনি 2 দিন পরে তার ট্রিটমেন্ট করতে পারেন, কিন্তু তাতে কি হবে, আপনার কালোটা দেখতে খারাপ লাগবে। কিন্তু চুলের ক্ষেত্রে যদি চুল তাড়াতাড়ি ওটার যত্ন না নেওয়া যায়, কিভাবে ওটা পরিষ্কার রাখবেন, কতদিন শ্যাম্পু করবেন, কি করবেন না, এইসব নিয়ে তার সাথে সাথে ট্রিটমেন্টটা ঠিক মতো না করা হয়, তাহলে কিন্তু দেখা যাবে আপনার চুল খুব তাড়াতাড়ি নষ্ট হচ্ছে। প্রত্যেকটা মুহূর্তে আমরা কিন্তু এটাই চাইছি যে আপনি সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করুন, কিন্তু শরীর খারাপ হলে তো একজন নির্ভরযোগ্য হাতের প্রয়োজন, আর সেখানেই হচ্ছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা। প্রত্যেকটা মুহূর্তে তো ডাক্তারবাবুরা এটাই চাইছেন যাতে আপনারাও আগামী পরবর্তী জীবনটা খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারেন, এবং তার জন্যই কিন্তু আপনাদের এই হেল্পলাইন নাম্বারটা 9830235527 অথবা 37 নাম্বারে। তাছাড়া এই মুহূর্তে আপনারা এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্ডসটাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুরে, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর, শিবপুর, দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। তাছাড়া এই মুহূর্তে শুধুমাত্র আপনাদের জন্য দুর্গাপুরে আপনারা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আসানসোলবাসীরা কিন্তু পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, কৃষ্ণনগরবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, কাকদ্বীপে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আবারও মেচেদাবাসীরা কিন্তু পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, মেদিনীপুরবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বর্ধমানবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, হেরিয়াবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, বনগাঁবাসীরা পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, রামনগর নতুন চেম্বার সেখানে কিন্তু আপনারা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, ক্যানিংয়ে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, গঙ্গারামপুরবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আগরতলাবাসীরা কিন্তু পাচ্ছেন ডক্টর বি শর্মা অথবা ডক্টর এন ভট্টাচার্যকে। কোন ডাক্তারবাবুকে কোন সময় পাবেন, কখন পাবেন, কাইন্ডলি এই সকল তথ্যগুলো জানার জন্য আপনারা কিন্তু অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে 9830235527 অথবা 37 নাম্বারে দয়া করে একটু যোগাযোগ করে নেবেন যে কোন ডাক্তারবাবুকে কোন সময় আপনারা আগরতলাবাসীরা পাচ্ছেন। তাছাড়া কিন্তু পুরুলিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলচরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, গৌহাটিতে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, জামশেদপুরবাসীরা আবারও পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে। সমস্যা আপনার শারীরিক সমস্যা মানুষের কিন্তু প্রত্যেকের জীবনে রয়েছে, থাকতেই পারে, কিন্তু সেই শারীরিক সমস্যা যারা সত্যি সত্যি খুব সুন্দরভাবে আয়ুর্বেদিক পদ্ধতিতেই সুস্থ এবং স্বাভাবিকভাবে আপনাদেরকে জীবন ফিরিয়ে দিতে পারে, তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা, যাদের পরামর্শে সত্যি সত্যি মানুষ কিন্তু আজকে সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পাচ্ছে। এবার পালা আপনার। আমরা আবারও আলোচনায় ফিরবো, কিন্তু ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? নন্দী বলছি। আচ্ছা, বলুন কার সম্বন্ধে জানবেন? অ্যাকচুয়ালি আমার সমস্যা হচ্ছে ঘুমের প্রবলেম নিয়ে। রাতে ঘুম আসতে চায় না, আর যদি ঘুমিয়ে পড়ছি সকালে ঘুম ভাঙতে যাচ্ছে না, আর যাও উঠছি শরীর পুরো লেথারনেস হয়ে যাচ্ছে, মানে এনার্জি পাচ্ছি না কোনো কাজে। আচ্ছা, আপনার বয়সটা কত বলবেন একটু? 34। শুনুন স্যার। আচ্ছা, আপনার কাজের কি প্রচন্ড প্রেসার আছে? না স্যার, মানে মোটামুটি, প্রেশার খুব বলা যায় না, মোটামুটি। আচ্ছা, রাতে ঘুমোতে যান কটায়? 11:30 12টা। 11:30। আর ডিনার করছেন কটায়? 11টা 10:30 11টা খাচ্ছি। আচ্ছা, আর এবার আমি আপনাকে বলছি কয়েকটা জিনিস আপনি মেনটেন করবেন, চেষ্টা করবেন এগুলো করতে, তাহলে ঘুমটা আসার চান্সেস থাকবে। প্রথম কথা হচ্ছে আপনি ঘুমোতে যাবেন আরেকটু আর্লিয়ার, ঠিক আছে? কারণ আমাদের যে ডিপ ঘুমটা সেটা হয় হচ্ছে 12টার দিকে। এবার আপনি যদি একটু আগে থেকে না ঘুমোতে যান তাহলে কিন্তু ওই টাইমটা ডিপ স্লিপ হবে না, এটা হচ্ছে একটা ব্যাপার। ডিপ স্লিপটা কেন দরকার? আমাদের যত ক্ষয়ক্ষতিগুলো হয় সেগুলো কিন্তু রিপেয়ার করে। আরেকটা কথা, যদি আপনি ঠিক মতো না ঘুমোন বা লেট করে ঘুমোতে থাকেন ডেইলি, আপনার ব্রেন কিন্তু এটা অবজার্ভ করে এবং আস্তে আস্তে আপনার বডি কিন্তু ওইভাবেই সেট হয়ে যাবে। আপনার যে একটা বায়োলজিক্যাল ক্লক বলি, কখন ঘুম থেকে উঠবো, কখন শুতে যাব,
এই সব ব্যাপারটা কিন্তু নষ্ট হয়ে যায়। তখন কিন্তু বিভিন্ন সমস্যা দেখা দেয়, তার মধ্যে ঘুমানো ঠিক মতো না হওয়া, ঘুম ঠিক মতো না হওয়াটা কিন্তু একটা। আরেকটা কাজ করবেন, আপনি যখন ঘুমোতে যাবেন তখন তার ঠিক 1-1.5 ঘন্টা আগে থেকে আপনার যত ব্লু স্ক্রিন আছে, মানে ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল, টিভি, এই যে ব্লু স্ক্রিন বা ব্লু লাইট, সেগুলোকে কিন্তু অফ করে দেবেন। মানে মোবাইল নিয়ে শুয়ে শুয়ে আপনি কোনো সময় ঘুমোতে যাবেন না, তাহলে ঘুম কিন্তু কোনোদিনই ঠিক হয় না, আর রেডিয়েশন তো ক্ষতি করেই। তো আগে আপনি মোবাইল টোবাইল ঘেটে নিন, তারপরে ঘুমানোর ঠিক 1-1.5 ঘন্টা আগে মোবাইলটাকে সরিয়ে দিন বা অন্য গ্যাজেটসগুলো সরিয়ে দিন, তারপরে শুতে যান। ঘুমানোর সময় সবচেয়ে বেস্ট হচ্ছে অন্ধকারে ঘুমানো। আমরা অনেকে ভাবি না লাইট জ্বালিয়ে ঘুমানো ভালো, অনেকে বেশিরভাগই দেখবেন যে ব্লু ল্যাম্প ইউজ করে, ওটা সবচেয়ে খারাপ, ঠিক আছে? ওটার থেকেই বাঁচতে হয়। একদমই ঠিক। আচ্ছা, যদি খুব লাইট ইউজ করার প্রয়োজন পড়ে তাহলে লাইটটা লাল নেবেন, লাল লাইট। লাল লাইটটায় দেখবেন কোনো এফেক্ট পড়ে না, ঠিক আছে? এই ব্যাপারে যেটা আমরা বলছি না, ওই যে আমাদের যে বায়োলজিক্যাল ক্লক, তো সার্কেডিয়ান রিদম, এই কথাগুলো যেখানে আসছে, যেটা রাত্রেবেলা আমাদের কখন কি কি হরমোনগুলো কাজ করে, এই সব ব্যাপারগুলো এটার সাথে রিলেটেড। অন্ধকার আর লাইট, যদি শরীরের মধ্যে, চোখের মধ্যে অতিরিক্ত লাইট ফোকাস হয় রাতে, তাহলে কিন্তু ঘুমটা এমনিই ব্যাঘাত ঘাটে। আর লাল লাইটটা কাজ করেন আপনি কিভাবে বুঝবেন? আগে আমরা জানতাম যে কোনো একটা এক্সরে প্লেট যদি সেটাকে ডেভেলপ করতে হয়, বা ধরুন কোনো ফটো ডেভেলপ করতে গেলে, সেই দেখবেন নেগেটিভ বলে যে পার্টটা, ঠিক আছে, কালোর ছবিগুলো ছায়ার মতো, সেগুলোকে যখন এক্সপোজার দেওয়ার পর সেগুলোকে যখন ধোয়া হতো, সেগুলো কিন্তু লাল লাইটের মধ্যেই ধোয়াতো, সেটার এফেক্টটা হয় না ওই ফটোর উপরে। শরীরের মধ্যে বা চোখের মধ্যেও কিন্তু তাই লাল লাইট জ্বালিয়ে ঘুমোতে পারেন, আর সবচেয়ে ভালো হয় যদি অন্ধকারে ঘুমোতে পারেন। আরেকটা করবেন, টয়লেট করে আসবেন, আর রাতের দিকে জল খাওয়াটা একটু কম, দিনের বেলায় যতটা বেশি পারবেন জল খাওয়াটা করবেন, বিশেষ করে শীতকালে, না হলে কিন্তু ইউরিন পাস হতে বারে বারে হয়তো ঘুম ভাঙতে পারে। তো এভাবে একটু মেনটেন করুন, আর পরিষ্কার পরিচ্ছন্ন ড্রেস পরে ঘুমাবেন, কারণ সারাদিনের যেটা পরে আপনি রয়েছেন তার থেকে ভালো বাড়িতে ফিরে এসে একটু ড্রেসটা চেঞ্জ করে নেবেন। যেটা ধোয়া থাকবে ওটা কিন্তু ঘুমোতে খুব সাহায্য করে আর কমফোর্টেবল হয়, আর সেটা কটনের ইউজ করবেন, ঠিক আছে? আর যে টেম্পারেচারে আপনি ঘুমাবেন, শীতকাল হোক গরমকাল হোক, সেটা যাতে সুদিং হয়, আপনি যাতে আরাম পান। এসি খুব চিল্ড হয়ে গেল, শীত করছে, সেটাও নয়, আবার এতটা এসি টেসি বন্ধ করে আপনি এমনভাবে থাকছেন গরমকালে যে যাতে ঘাম হয়ে যাচ্ছে, দুটোই কিন্তু আপনার ঘুমটাকে ডিস্টার্ব করবে। এইভাবে যদি আপনি করতে পারেন, দেখবেন আপনার এনার্জি লেভেলটা বাড়বে। রাতে কম ঘুমিয়ে দিনে আপনি যদি 10 ঘন্টাও ঘুমোন, আপনার শরীর কিন্তু সেই সিস্টেমটা ফলো করতে পারে না, আর আলটিমেটলি আপনার টায়ার্ডনেস আসবে, লেথার্জি আসবে, খিটখিটে হয়ে থাকবেন বেশিক্ষণ সময়। কিন্তু রাতের ঘুমটা তাড়াতাড়ি করে ভোরবেলা উঠুন, দেখবেন অনেক বেশি এনার্জেটিক থাকবে। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু নিচের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতেই পারেন। প্রত্যেকটা মুহূর্তে ডাক্তারবাবুরা যখনই লাইভে আসছেন তখনই কিন্তু বোঝাচ্ছেন যে আমরা কিভাবে আয়ুর্বেদকে পাশে নিয়ে, সাথে নিয়ে আগামী পরবর্তী জীবনটা খুব সুন্দরভাবে কাটাতে পারি। আর আজকের মতন কিন্তু অনুষ্ঠান আমাদেরকে এখানেই শেষ করতে হচ্ছে, এবং আপনাদের সকলকে কথা দিচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার।